ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চায় কারণ রেস ফর আর্কটিক শুরু হয়ে গেছে। Donald Trump eyeing off the territory of other nations. The next president of the United States wants to buy Greenland. Trump is talking about forceful land grab. Well, we need Greenland for national security purposes. You don't even need binoculars. You look outside, you have China ships all over the place. You have Russian ships all over the place. We're not letting that happen. কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন একটি দেশ যার পুরোটাই বিরান, যার 80% আবার বরফে ঢাকা, সেই দেশকে কেন ট্রাম্প কিনতে চায়? আমেরিকায় কি বরফ পাওয়া যায় না? আসলে তা না। আমেরিকা যদি গ্রিনল্যান্ডকে কিনতে পারে তবে আমেরিকার জন্য তা একটি লাভজনক খাত হিসেবে বিবেচিত হতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে, ট্রাম্পের এমন বক্তব্যে দারুণ খেপেছে গ্রিনল্যান্ডের মানুষ। তারা গ্রিনল্যান্ড নট ফর সেল ক্যাম্পেইন শুরু করে দিয়েছে। কিন্তু আমেরিকার একটি চাল গ্রিনল্যান্ডের মানুষের মন পুরোপুরি বদলে দিতে পারে। তো ডোনাল্ড ট্রাম্প কেন গ্রিনল্যান্ড কিনতে চান আর সেটি তিনি কিভাবে করতে পারেন, তাই আজ জানার চেষ্টা করব এই ভিডিওটিতে। এখানে সবার আগে আমাদের জানতে হবে ট্রাম্প গ্রিনল্যান্ড কেন কিনতে চায়। আসলে এখানে দুটি উত্তর রয়েছে, একটি হচ্ছে শর্ট অ্যান্সার আর একটি হচ্ছে লং অ্যান্সার। তো প্রথমে সংক্ষিপ্ত উত্তর দিয়ে শুরু করি। রাশিয়া যদি আমেরিকার উপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে চায় তবে তার জন্য সবচেয়ে সংক্ষিপ্ত রুট গ্রিনল্যান্ডের উপর দিয়ে যায়। যখন আমরা ম্যাপের কথা বলি আমাদের মনে সমতল এমন একটি চিত্র ভেসে ওঠে, কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবী গোলাকার। তাই রাশিয়া থেকে আমেরিকা যাবার সবচেয়ে ছোট রাস্তা এটি নয়, এটি। তাই ট্রাম্পের মতে গ্রিনল্যান্ড আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি তো গেল সহজ উত্তর। তো লং অ্যান্সার কোনটি? আসলে এর উত্তর লুকিয়ে আছে ইতিহাসে। আপনি খেয়াল করলে দেখতে পাবেন সব সাম্রাজ্য সবসময় সমুদ্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। কারণ খুব সহজ, আসলে যে সমুদ্র নিয়ন্ত্রণ করতে পারবে সে সারা বিশ্ব নিয়ন্ত্রণ করতে পারবে। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সমস্ত বৃহৎ মহাসাগর নিয়ন্ত্রণ করা একটি কৌশলগত সুবিধা প্রদান করে। অন্যদিকে আর্কটিক মহাসাগর পুরোপুরি রাশিয়ার নিয়ন্ত্রণে। বর্তমানে উত্তর মেরু কানাডা ও রাশিয়া নিয়ন্ত্রণ করে, আর কিছুটা নিয়ন্ত্রণ করে গ্রিনল্যান্ড। কিন্তু এখানে আমেরিকার কোনো নিয়ন্ত্রণ নেই। রাশিয়ার সহায়তায় চীন আইস সিল্ক রুট বানাতে চায় যাতে চীন সরাসরি ইউরোপে পৌঁছাতে পারে। ট্রাম্প এই সমীকরণ বদলাতে চায়, তাই শুরু হয়ে গেছে রেস ফর আর্কটিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানি গ্রিনল্যান্ড দখল করে। হিটলারের পতনের পর গ্রিনল্যান্ড আমেরিকার কাছে চলে আসে। আমেরিকা এখানে একটি সামরিক ঘাঁটি ও রেডিও স্টেশন স্থাপন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা গ্রিনল্যান্ড সরকারের কাছে অনেক রেডিও সরঞ্জাম মাত্র $1 বিক্রি করে। আমেরিকার পিটোফিক বিমান ঘাঁটি এখনো গ্রিনল্যান্ডে কাজ করছে। 1951 সালে আমেরিকা ও ডেনমার্কের মধ্যে একটি চুক্তি হয়, সেখানে তারা আমেরিকাকে ডেনমার্ক রক্ষার দায়িত্ব দেয়। আমেরিকা যদি রাশিয়ার মিসাইল আক্রমণ প্রতিহত করতে চায় তাহলে তারা এই ঘাঁটি থেকেই করতে পারে। তাই বলা যায় আমেরিকার জাতীয় নিরাপত্তা শুধুই একটি অজুহাত, আসল কারণ হচ্ছে অর্থনীতি। ডোনাল্ড ট্রাম্প ডেনমার্ককে হুমকি দিয়েছে, যদি ডেনমার্ক গ্রিনল্যান্ড ও আমেরিকার মধ্যে নাক গলায় তাহলে ডেনমার্কের উপরে 10% শুল্ক আরোপ করা হবে। অর্থনীতিবিদদের মতে এমন হলে ডেনমার্কের জিডিপি 3 পয়েন্ট নিচে নেমে যেতে পারে। বর্তমানে ডেনমার্ক ইউরোপীয় ইউনিয়নের একটি অংশ, তাই ট্রাম্প যদি ডেনমার্কের উপর শুল্ক আরোপ করে তাহলে ইউরোপীয় ইউনিয়নও আমেরিকার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে পারে। কিন্তু ট্রাম্প এই ঝুঁকি নিতে প্রস্তুত, কারণ ট্রাম্প খুব স্মার্ট। আসলে আমেরিকা তার ভবিষ্যতের কথা ভাবছে। 20 শতাব্দীতে তারাই বিশ্ব ডমিনেট করত যাদের কাছে তেল ছিল, আর 21 শতাব্দীতে যাদের কাছে বিরল খনিজ আছে তারাই বিশ্ব ডমিনেট করবে। বর্তমান মডার্ন টেকনোলজির সবকিছু, যেমন মোবাইল ফোন, কম্পিউটার, ব্যাটারি, বৈদ্যুতিক যানবাহন, সবকিছু উৎপাদনের জন্য বিরল খনিজ একটি অপরিহার্য উপাদান। আর এই বিরল খনিজের সবচেয়ে বড় রিজার্ভ গ্রিনল্যান্ডে। আজ জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাচ্ছে, তাই আর্কটিক মহাসাগরের তলদেশে থাকা তেল, গ্যাস ও খনিজ পদার্থের সন্ধান পাওয়া যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিবেদনে বলা হয় গ্রিনল্যান্ডে 1.5 মিলিয়ন টন বিরল খনিজ মজুদ রয়েছে, কিন্তু বরফের ফলে আজ পর্যন্ত এই খনিজ কাজে লাগানো যায়নি। গ্রিনল্যান্ডের 80% বরফে ঢাকা, অন্যদিকে এটি ইউরোপ থেকে অনেক দূরে আর জনসংখ্যাও অনেক কম, তাই এখানে খুব বেশি মাইনিংও হয়নি। আর এর ফায়দা ট্রাম্প নিতে চায়, কারণ এই দুর্লভ খনিজই একমাত্র জায়গা যেখানে আমেরিকা চীন থেকে পেছনে। বর্তমানে চীন বিরল খনিজের প্রায় 90% বাজার একা নিয়ন্ত্রণ করে। এর বাইরে চীন আফ্রিকায় অনেক খনি প্রকল্প শুরু করেছে,
যার কারণে চীন আমেরিকা থেকে অনেক এগিয়ে গেছে। আর যে কোনো প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানে থাকা ট্রাম্পের কাছে হারের সমান। তাই ট্রাম্প গ্রিনল্যান্ড কিনতে চায়। ট্রাম্পের এমন বক্তব্য গ্রিনল্যান্ডের মানুষ হুমকি হিসেবে বিবেচনা করে। কিন্তু কথায় আছে, সব রোগের ওষুধ টাকা, সহজ ভাষায় বললে ডলার। ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডের একটি দুর্বলতা খুব ভালো করেই জানেন, যা তিনি কাজে লাগাতে পারেন। গ্রিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে ফাঁকা দেশও বলা হয়। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ। এখানকার জনসংখ্যা মাত্র 57,000, যেখানে প্রাপ্তবয়স্ক জনসংখ্যা মাত্র 40,000। এর মানে এই দেশের একজন মানুষের জন্য 7 কিলোমিটার শুধুই প্রকৃতি। আমি আগেই বলেছি, গ্রিনল্যান্ডের 80% শুধুই বরফ। আর এখানে আমেরিকা ও ডেনমার্কের সামরিক ঘাঁটি রয়েছে। কিন্তু গ্রিনল্যান্ডের সবচেয়ে বড় দুর্বলতা হলো এই দেশটি পুরোপুরি ডেনমার্কের উপর নির্ভরশীল। তাদের জিডিপির 1/5 আসে ডেনমার্কের ভর্তুকি থেকে। গ্রিনল্যান্ড পুরোপুরি স্বাধীন নয়। আপনাকে একটি ঘটনা বলি। বরফের কারণে গ্রিনল্যান্ডে ভালো কোনো বিমানবন্দর নেই। তাই তারা চীনের কাছে সাহায্য চায়। আর চীন সাহায্য করতে রাজি হয়, কিন্তু একটি শর্তে। আর তা হলো বিমানবন্দরের নির্মাণ কাজ চীনা কোম্পানিকে দিতে হবে। কিন্তু আমেরিকা এটি মোটেও সহজভাবে নেয় না। তাই আমেরিকা ডেনমার্কের উপরে চাপ প্রয়োগ করে চীনা কোম্পানির কাজ বন্ধ করার জন্য। ডেনমার্ক তাই করে। আজ ডেনমার্ক গ্রিনল্যান্ডের বিমানবন্দর প্রকল্পের 2/3 নিয়ন্ত্রণ করে। অর্থাৎ গ্রিনল্যান্ড পুরোপুরি স্বাধীন নয়, তারা ডেনমার্ক রাজ্যের একটি অংশ। গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার অংশ হলেও এটির নিয়ন্ত্রণ ডেনমার্কের হাতে, যা প্রায় 3000 কিলোমিটার দূরে। 1953 সালে এই দ্বীপটি ডেনমার্কের অন্তর্ভুক্ত হয়। আর 1979 সালে একটি গণভোটের মাধ্যমে গ্রিনল্যান্ডকে তার বৈদেশিক বিষয় ও প্রতিরক্ষার নিয়ন্ত্রণ তাদের হাতে দিয়ে দেওয়া হয়। এবার চিন্তা করুন, আমেরিকা যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, তবে তাকে কোনো যুদ্ধই করতে হবে না। শুধুমাত্র পলিটিক্স খেলে আমেরিকা গ্রিনল্যান্ডকে পুরোপুরি হাতিয়ে নিতে পারে। এর জন্য আমেরিকাকে গ্রিনল্যান্ডে একটি গণভোটের আয়োজন করতে হবে। আর প্রশ্ন করতে হবে, তারা কি ডেনমার্কের সাথে থাকতে চায় না আমেরিকার সাথে। তারা আমেরিকার নাগরিকত্ব পাবে, সেই সাথে পাবে $1 মিলিয়ন পার পারসন। আর গ্রিনল্যান্ডের ভোটারের সংখ্যা কত? মাত্র 40,000। মানে মাত্র $40 বিলিয়ন খরচ করে আমেরিকা গ্রিনল্যান্ডকে হাতিয়ে নিতে পারে। এমন কাণ্ড আমেরিকা এর আগেও করেছে, যখন আমেরিকা 1867 সালে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। আলাস্কার মতোই 1946 সালে আমেরিকা গ্রিনল্যান্ডের জন্য একই রকম প্রস্তাব দিয়েছিল, কিন্তু ডেনমার্ক তা প্রত্যাখ্যান করে। পুরো গ্রিনল্যান্ড কিনে নিতে তখন আমেরিকা $100 মিলিয়ন প্রস্তাব দেয়, যা বর্তমানে প্রায় $1 বিলিয়ন সমান। এত দূরে যাবারও দরকার নেই। 2019 সালেও ট্রাম্প গ্রিনল্যান্ডকে কেনার চেষ্টা করে। তখন তিনি এর পক্ষে যুক্তি দেন, এটি ছিল একটি বড় রিয়েল এস্টেট চুক্তির মতো। এছাড়া আমেরিকা সৈন্য পাঠিয়েও গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে, কিন্তু এতে ইউরোপের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। এ ব্যাপারে জার্মান চ্যান্সেলর ইতিমধ্যেই আপত্তি তুলেছেন। আমি বারবার একটি কথা বলি, আর তা হলো ট্রাম্প রাজনীতিবিদ পরে, ব্যবসায়ী আগে। ট্রাম্প সবার আগে ব্যবসা বোঝে। তিনি তার জীবনে যত টাকা আয় করেছেন, তার বেশিরভাগই এসেছে রিয়েল এস্টেট ব্যবসা থেকে। তাই সম্পদ কি তা তিনি ভালো করে জানেন। ভবিষ্যতে গ্রিনল্যান্ড আমেরিকার নিরাপত্তা, অর্থনীতি ও ভৌগোলিক সম্প্রসারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ট্রাম্প তা ভালো করেই বোঝেন। 2019 সালে যখন ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার চেষ্টা করে, তখন গ্রিনল্যান্ডের মানুষ বলে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। কিন্তু তখনকার আর এখনকার মধ্যে একটি পার্থক্য আছে, আর তা হলো ইলন মাস্ক। বর্তমানে মাস্ক ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক। ট্রাম্পের নির্বাচনে তিনি পানির মতো অর্থ ব্যয় করেন, আর তার ফলাফল নির্বাচনেও দেখা যায়। ট্রাম্প নির্বাচনে জয়লাভ করে, তাও আবার খুব সহজে। মনে রাখবেন, মাস্ক $44 বিলিয়ন খরচ করে একাই টুইটার কিনে নেয়। আর গ্রিনল্যান্ড তো পুরো একটি দেশ, যার জন্য $40 বিলিয়ন অনেক সস্তা একটি ডিল। আর সেনা পাঠিয়ে যুদ্ধ করে গ্রিনল্যান্ড দখল করতে গেলে $40 বিলিয়ন বেশি খরচ হতে পারে। এছাড়া বাকি বিশ্বের চোখে ভিলেন হবার রিস্ক তো আছেই। তাই পলিটিক্স খেলে গ্রিনল্যান্ডকে হাতিয়ে নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি। কিন্তু এখানে একটি সমস্যা আছে, আর তা হলো গ্রিনল্যান্ডের নাগরিক আমেরিকার সাথে যেতে রাজি নাও হতে পারে। এছাড়া গণভোটের আয়োজন করতে হলে শুধু গ্রিনল্যান্ডে নয়, পুরো ডেনমার্কেই করতে হবে, যার জনসংখ্যা প্রায় 60 লাখ। তারপরও যুদ্ধ এড়িয়ে গ্রিনল্যান্ডকে দখলে নেবার এটি সবচেয়ে সহজ পদ্ধতি। এর জন্য আমেরিকা সম্প্রতি একটি বিল এনেছে, যার নাম মেক গ্রিনল্যান্ড গ্রেট এগেইন। যদি এই বিল পাশ হয়ে যায়, তবে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার ব্যাপারে ডেনমার্কের সাথে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে পারবে। সহজ ভাষায় ট্রাম্প আমেরিকার জনগণের টাকা ব্যবহার করে গ্রিনল্যান্ড কিনে নিতে পারবে। গ্রিনল্যান্ড কেনার মাধ্যমে আমেরিকা এক ঢিলে 2 পাখি মারতে পারবে। এক, রাশিয়ার মিসাইল প্রতিহত করতে পারবে,
আর 2, গ্রিনল্যান্ডে থাকা প্রচুর বিরল খনিজের মালিক হয়ে যাবে। আর এর জন্য আমেরিকাকে বিশ্বের চোখে আর ভিলেন হতে হবে না। আসলে আমেরিকা আজ বা কাল নয়, আগামী 1 সপ্তাহের কথা ভাবে। তাই তারা সুপার পাওয়ার দেশ। সুপার পাওয়ার ধরে রাখতে হলে পাওয়ার দেখানো খুবই গুরুত্বপূর্ণ। একবার চিন্তা করে দেখেছেন, গত 100 বছরে বড় বড় দেশ বা সাম্রাজ্য শুধু ছোট থেকে ছোটই হয়েছে। এক সময়ের ভারত উপমহাদেশ আজ এমন দেখায়। এক সময় বলা হতো ইংরেজ সাম্রাজ্যে কখনো সূর্য অস্ত যায় না, কিন্তু ব্রিটেন এখন ইউরোপীয় ইউনিয়নেরও অংশ নয়। ইউএসএসআর ছোট হয়ে রাশিয়া হয়ে গেছে। বিপরীতে আমেরিকা একমাত্র দেশ যারা সবসময় বড় হয়েছে। 13টি উপনিবেশ দিয়ে শুরু হওয়া দেশটি এখন 50টি রাজ্যে পরিণত হয়েছে। সারা বিশ্বে তাদের সামরিক ঘাঁটি রয়েছে। এর উপরে ডলার তো আছেই, যার মাধ্যমে আমেরিকা পুরো বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে। যে কোনো পরাশক্তি ধরে রাখতে হলে সম্প্রসারণবাদ অপরিহার্য। আর যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে এটি স্পষ্ট, ট্রাম্পের এবারের মেয়াদ প্রথমবারের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক হতে চলেছে। আমেরিকা যে কোনো সময় গ্রিনল্যান্ড নিয়ে নিতে পারে। যেমন একদিন আমেরিকা গ্রিনল্যান্ডের সৈন্য পাঠিয়ে দিয়ে একটি চিঠি ডেনমার্ককে দিয়ে বলল, আজ থেকে গ্রিনল্যান্ড আমার, পারলে কিছু করো। বাস্তবতা হচ্ছে এমন ঘটলে ডেনমার্কের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না। আর এখানেই এই সময়ে তাই বাংলাদেশকে অনেক সতর্ক থাকতে হবে, কারণ আমেরিকার বাংলাদেশের সেন্ট মার্টিন নিয়ে নেবার বাসনা নতুন কিছু নয়। আর সম্প্রতি বাংলাদেশে আমেরিকার ডিপ স্টেট অপারেশন তাদের বাসনা কতটা তীব্র তা প্রমাণ করে দিয়েছে। তাই যে কোনো একদিন আমেরিকার যুদ্ধজাহাজ যদি সেন্ট মার্টিনে নোঙর করে তাহলে আমি মোটেও অবাক হব না। আর এই সরকার ক্ষমতা ধরে রাখার জন্য যেভাবে ডেসপারেট হয়ে উঠেছে, তাতে যে কোনো একদিন সকালে খবর বের হতে পারে ইউনূস সরকারের সাথে আমেরিকার সেন্ট মার্টিন নিয়ে চুক্তি হয়ে গেছে। আর এমনটি হলে আমাদের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার থাকবে না। তো এ ছিল এ ব্যাপারে আমার মতামত। এ ব্যাপারে আপনার মতামত কি তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।